আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। কমিশন যারা দেবেন আপনারা তাদের জন্য কিছু প্রশ্ন আপনাদেরকে বলবো এবং সেটার উত্তরও বলে দেব। কমিশন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকে। তো প্রথমে আমি কিছু কথা বলে নিই। আজকে ইতালিতে আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের যিনি প্রধান রয়েছেন উনি সহ এবং ইতালির সিনেটরের পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটা সেমিনার হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা বৈধভাবে কর্মী এখানে নিয়ে আসবে। তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই যে কেন আসলে ইতালি সরকার বাংলাদেশ থেকে এত আগ্রহ দেখাচ্ছে বৈধভাবে কর্মী এখানে নিয়ে আসার জন্য। প্রথমত আমি আপনাদেরকে বলি যে এই ইতালি পুরো বিশ্বের মধ্যে 8ম স্থান তাদের হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। পৃথিবীর মধ্যে যে কয়টা রাষ্ট্র রয়েছে তার মধ্যে 8 নাম্বার পজিশন হচ্ছে এই ইতালির, তাদের অর্থনৈতিক দিক। তো সেটা যদি ইউরোপ মহাদেশের মধ্যে আমি চিন্তা করি বা ইউরোপ মহাদেশের মধ্যে বলি, সেটা হচ্ছে নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার পজিশনে রয়েছে। তাদের মোট জিডিপির পরিমাণ 1.8 ট্রিলিয়ন ইউএস ডলার, যেটা আসলে খুবই খুবই ভালো দিক বলাই যায়। তো ইতালিতে এত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে তাদের এখানে দক্ষ এবং পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী মানুষ, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সো ইতালির বর্তমান প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, এখানে প্রচুর পরিমাণে কাজের সুবিধা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে শ্রমিকের ঘাটতি রয়েছে। সেটা পূরণ করার জন্য তারা বৈধ চ্যানেলে বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, বিশেষ করে জনবহুল যে দেশগুলো রয়েছে, সেখান থেকে তারা কর্মী আনতে প্রস্তুত। তো সেইটা বাংলাদেশকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই জন্যে যে বাংলাদেশ থেকে সবচাইতে বেশি অবৈধভাবে এই ইতালিতে আসে এবং আজিলের আবেদনটা সবসময় শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশ। সো যদি তারা, যেহেতু বাংলাদেশ থেকে কর্মী এখানে আসছে, তো এটা যদি বৈধ চ্যানেলে হয় সেটা ভালো। যেহেতু ইতালি সরকার চাচ্ছে যে অবৈধ পথটা একেবারে বন্ধ করে তারা বৈধ পথে এখানে কর্মী আনতে, সো সেই জন্যই আসলে তাদেরকে বাংলাদেশকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের জন্য পজিটিভ দিক। এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা আমাদের পজিটিভ দিক। যারা পরবর্তী সময়ে ইতালির জন্য আপনারা ফাইল জমা করবেন চিন্তা করতেছেন, অবশ্যই আপনাদের জন্য ওয়েলকাম। আপনারা যে কোনো বিষয়ে যদি দক্ষতা থাকেন, আপনারা যে কোনো প্রসিদ্ধি আবেদন করে ইতালিতে খুব সহজে চলে আসতে পারেন। এখন কমিশনের ব্যাপারটা বলি। কমিশনের প্রশ্ন দেখেন, আমি আপনাদেরকে সবসময় বলি যে গল্প, টাকা দিয়ে গল্প তৈরি করা বা কারো কাছে আপনি যার কাছে জানা কেন, টাকা ছাড়া কেউ আপনাকে কোনো ধরনের সাহায্য করবে না ইতালিতে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা কথাগুলো। তো সেখানে আমি আপনাদেরকে কিছু পয়েন্ট আজকে বলে দিই যে এই গল্প আসলে কোনো ভ্যালু রাখে কিনা। প্রথমত, যখন আপনি ইন্টারভিউতে যাবেন অর্থাৎ কমিশন দিবেন, তখন আপনাকে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেটা আপনাকে উপস্থিত বুদ্ধিমাত্রা প্রয়োগ করে আপনাকে উত্তর দিতে হবে। কেমন দেখেন, আপনি কি পর্যন্ত পড়াশোনা করছেন সেটা কি অন্য কেউ আপনাকে বলে দিতে পারবে? অবশ্যই না। আপনি কোন কাজে দক্ষ, মানে আপনি কি কাজ জানেন, সেটা কি অন্য কেউ আপনাকে তৈরি করে দিতে পারবে? অবশ্যই না। এটা আপনার ব্যক্তিগত প্রশ্ন। আপনি বিবাহিত কিনা, আপনার বাচ্চা আছে কিনা, যদি আপনার বাচ্চা থাকে তাহলে কি স্কুলে ভর্তি করাইছেন কিনা, কোনো স্কুল সার্টিফিকেট আছে কিনা, কোন ক্লাসে পড়ে, বয়স কত, কত সালে জন্মগ্রহণ করছে, আপনার ওয়াইফের পড়াশোনার যোগ্যতা কতটুকু। এই প্রশ্নগুলা আপনার গল্পের চ্যাপ্টারে সম্পূর্ণ বাইরে। এই ব্যাপারগুলো আপনাকে উপস্থিত জ্ঞান থেকে আপনাকে উত্তর দিতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, আপনাকে যদি এখানে আশ্রয় দেওয়া হয়, আপনি ইতালিতে কি করবেন, আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, আপনার ফিউচার প্ল্যান কি, সেটা তো আপনি অবশ্যই ভালো জানেন। অন্য আমার চেয়ে আপনি ভালো জানেন, এটা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। আপনার ব্যাপারটা আপনি ভালোভাবে জানেন যে আপনাকে কমিশন অফিসার প্রশ্ন করলো যে আপনাকে আমি ইতালিতে থাকার যে পারমিশন সেটা দেব, কিন্তু আপনি ইতালির জন্য কি করবেন, আপনাকে দিয়ে ইতালি লাভ কি হবে? এই প্রশ্নের উত্তরটা আপনার নিজের চেয়ে ভালো অন্য কেউ জানবে না। এইগুলাই হচ্ছে আপনার মূল টার্নিং পয়েন্ট।
প্রশ্নগুলোর ধরন যতটুকু আমি কমিশন যারা দিয়েছি তাদের কাছ থেকে যতটুকু জানলাম সেম। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি বাংলাদেশ ত্যাগ করেছেন কারণ কি? বাংলাদেশ কেন ত্যাগ করেছেন সেটার কারণ আপনাকে আপনার বাস্তব যে ব্যাপারটা, আপনার সাথে ঘটে যাওয়া যে ব্যাপারটা, ইভেন কন্টিনিউ এখনো পর্যন্ত যেটা করছে সেটাই বলতে হবে। অন্য কেউ তৈরি করে দিল সেটা আপনি মুখস্থ করে বললেন, সেটা কি হলো? ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? সো কেন? আপনাদের এই পরামর্শগুলো আমি দিচ্ছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত, বাট এর জন্য আমার পিছনে লুক লেগে গেছে, অলরেডি লুক লেগে গেছে। এগুলো ডাজন্ট ম্যাটার। দেশে যখন আমি মেক করতাম তখন অনেকগুলা চিটার এজেন্সিগুলো আমার পিছনে লাগছিল, কিছু করতে পারিনি, এখনো কিছু করতে পারবে না। সো আমার কাজ আপনাদেরকে সঠিক তথ্যটা দেয়া। এই যে প্রশ্নগুলা, এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু করে আপনার ঋণ রয়েছে। ম্যাক্সিমাম প্রায় 90% মানুষের এই সমস্যাটার কথা বলে যে আমার অর্থনৈতিক সমস্যা। আপনি কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন? গ্রামের যে প্রধানগুলোর কাছ থেকে ঋণ নেওয়া হয়, গ্রাম প্রধান বলেন বা গ্রামে যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে সুদে টাকা নেওয়া হয়, সেটার কি ডকুমেন্টস আপনার রয়েছে? এটা কি কোনো ভাবে আপনি কারো কাছ থেকে এটা কালেকশন করে নিয়ে আসতে পারবেন? আপনার সাথে ভালো কে জানে এটা? আমি বারবার বলতেছি, কমিশন মানে হচ্ছে ব্যক্তিগত ইন্টারভিউ, কমিশন মানে পার্সোনাল ইন্টারভিউ, কমিশন মানে পার্সোনাল সাক্ষাৎকার, যেটা আপনাকে একজন কমিশন অফিসার নেবে। মাঝখানে আপনি যেহেতু ভাষা বুঝেন না, আপনি যেহেতু নতুন, সেখানে একজন দুভাষী হিসেবে বাংলাদেশে আরেকজন বাই কাজ করবে। যদি আপনি নিজে ইতালিয়ান ভাষা জানেন তাহলে আপনি নিজের ইন্টারভিউ নিজেই দিতে পারবেন। সিম্পল, একেবারে সাধারণ ব্যাপার। সর্বোচ্চ টাইম 2 ঘন্টা, সর্বোচ্চ 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টার একটা ইন্টারভিউ হয়। অনেকের ক্ষেত্রে দেখেছে 1 ঘন্টার মধ্যেই শেষ। এই ব্যাপারগুলো, ছোট ছোট জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে, সেখান থেকে আপনার টার্নিং পয়েন্টগুলো বের করতে হবে। আমি বারবার আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি, অতিরিক্ত কোনো কিছুই বলা যাবে না এবং একেবারে কমও কিছু বলা যাবে না। আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে বলছি, যখন আপনাকে কমিশন অফিসারে প্রশ্ন করবে যে আপনি নির্যাতনের শিকার হয়েছেন সেটা আসলে কত সালে এবং কিভাবে হয়েছেন, আপনি বলবেন আমি 2015 সালে নির্যাতনের শিকার হয়েছি এত তারিখে। পারপাস ছিল রাজনীতি, পারপাস ছিল জমি নিয়ে বিরোধ। এখন যদি আপনি চান তাহলে আমি বিস্তারিত বলতে পারি। কি বিস্তারিত বলবেন? যে আপনাকে কি দিয়ে আক্রমণ করা হয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে, আপনি কতদিন হসপিটালে অ্যাডমিট ছিলেন, সেখানে আপনার কি কি প্রবলেম ফেস করা হয়েছে, আপনার টাকা কত খরচ হয়েছে আপনার চিকিৎসা, এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, বিস্তারিত বলবেন। যদি আপনাকে কমিশন অফিসার বলে যে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, আপনি বলবেন না, কিন্তু আপনাকে প্রশ্ন রাখতে হবে, প্রশ্নবোধক যে ব্যাপারটা সেটা করতে হবে। যদি আপনি চান আমি বিস্তারিত বলতে পারি। কথাগুলো এইভাবে বলতে হবে। আপনি বলেন যে ভাই আমাকে একটা গল্প মেক করে দিন, আমি আপনার গল্পটা শুনলাম, সেখান থেকে আমি একটা গল্প আপনাকে তৈরি করে দিলাম, আপনি আমাকে টাকা দিলেন। আমি আপনার এই গল্প দিয়ে কোনো কাজ হবে না সেটা আমি 1% ভাই, এখানে কেউ আপনাকে পারমিশন সৌজন্য অর্থাৎ কাট করে দিতে পারবে না, ইভেন আপনার আইনজীবীও না, কারো ক্ষমতা নেই। সম্পূর্ণ ডিপেন্ড করে এদেশের বিচার ব্যবস্থা, এদেশের আইনের উপরে। আপনি আশ্রয় আবেদনকারী হিসেবে যদি আপনি সেটা প্রুফ করতে পারেন, অবশ্যই আপনি এখানে থাকার অনুমতি পাবেন। যাই হোক, ওভারঅল হচ্ছে ব্যক্তিগত ইন্টারভিউ, সেটা ব্যক্তিগত রাখেন। আপনারা যারা কমিশন দিয়েছেন অবশ্যই আপনারা জানেন যে ব্যাপারগুলো কিভাবে প্রশ্নটা করা হয়। আপনার সমস্যাগুলো উপস্থাপন করেন, আপনার ব্যক্তিগত তথ্য উপস্থাপন করেন। প্রথমত আপনার পরিচয় নেওয়া হবে, দ্বিতীয়ত আপনি ইতালিতে কি করছেন এখন সেটা, এবং আপনি দেশে ত্যাগ করছেন কেন সেটা, আপনাকে দেশে পাঠিয়ে দিলে কি সমস্যা হবে, আর যদি এখানে আপনাকে আশ্রয় দেওয়া হয় তাহলে আপনি কি করবেন, আপনার ফিউচার প্ল্যান কি। এই ব্যাপারগুলা গুরুত্ব দিন, শুধু এই ব্যাপারগুলা গুরুত্ব দিন। এই ব্যাপারগুলা বিশেষ করে আপনি দেশ ত্যাগ করছেন কারণ কি, আপনাকে দেশে পাঠিয়ে দিলে সমস্যা কি, আপনাকে এখানে যদি থাকার অনুমতি দেওয়া হয় তাহলে আপনার ফিউচার প্ল্যান কি। এই 3 থেকে 4টা পয়েন্ট পয়েন্ট আউট করেন। এইগুলা সঠিকভাবে আপনি প্রশ্নটা গুছগাছ করেন, যেখানে ভুল হয় সেটা সংশোধন করেন। আশা করি আপনার যে কমিশন সেটা পজিটিভ রেজাল্ট চলে আসবে। আর যেহেতু বাংলাদেশ
বাংলাদেশের সাথে এখন ইতালি গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা জানি যে বাংলাদেশকে সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেয়া হয়েছিল ভিসার ক্ষেত্রে। এটা এখন রয়েছে, সেই তালিকাতে এখনো বাংলাদেশ রয়েছে সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। তারপরও কিন্তু দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সফর করছে বাংলাদেশে, ইভেন জর্জ মেলোনি যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে উনিও বাংলাদেশে সফর করবে আগামীতে। এবং আজকের যে সিনেটর পর্যায়ে বাংলাদেশের যে দূতাবাসের প্রধান রয়েছে উনি সহ যে সেমিনারটা হয়েছে সেখানেও অনেকগুলা পজিটিভ ইস্যু তো চলে আসছে, যেটা আমাদের জন্য ভালো। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ইতালিতে শ্রমিক সংকট রয়েছে, ইতালিতে কাজের লোকের প্রয়োজন। ইতালির অর্থনীতি লার্জেস্ট টপ 10 অর্থনীতির মধ্যে অন্যতম। আপনাদেরকে আমি প্রথমে বলছি যে পুরা বিশ্বের মধ্যে 8ম স্থান হচ্ছে ইতালির অর্থনীতি এবং পুরা ইউরোপের মধ্যে 3য় স্থান। তাদের অর্থনীতি পার জিডিপি হচ্ছে $1.8 ট্রিলিয়ন। এটাকে ধরে রাখা, এটাকে কন্টিনিউ করা এই দেশের যে কোনো সরকারি আসুক না কেন সেটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং সেটা করতে তারা বাধ্য ধরে রাখতে। তো সেই জন্য তাদের শ্রমিক ঘাটতি যেটা সেটা পূরণ করতে তারা অবশ্যই তাদের শ্রমিক প্রয়োজন। আপনি যদি এখানে দক্ষতা থাকে, আপনার কোন কাজের দক্ষতা থাকে, আপনি যদি কন্ট্রাক্টে কাজ করে যান, আপনি যদি বলেন কমিশনে যে আমার এই দক্ষতা রয়েছে, আমি এই বিষয়ে দক্ষ, আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, আপনার যদি ইন্টারমিডিয়েট পাস করা থাকে, আপনার ওয়াইফ যদি পড়াশোনা জানা থাকে, আপনার ছেলে মেয়ে যারা আছে তারা যদি পড়াশোনাতে ভালো থাকে, সেইগুলা নির্দ্বিধায় বলে দিবেন কমিশনে, নির্দ্বিধায় বলে দিবেন। এগুলো পজিটিভ সাইন। আপনার কমিশন হয়তো বা প্রথম যে রেজাল্ট আসবে সেটা হয়তো বা নেগেটিভ চলে আসবে, কিন্তু পরবর্তীতে এই ব্যাপারগুলা যেগুলো আপনি বলছেন সেগুলো সবগুলো রেকর্ড থাকবে, একটা কথাও আপনার এখান থেকে বাদ যাবে না। যেহেতু রেকর্ড থাকবে, এগুলো পর্যবেক্ষণ করা হবে পার্ট বাই পার্ট, 1 টাইম 2 টাইম এবং 3 টাইম পর্যন্ত সেগুলা চেক করা হবে যে আপনি আসলে কি বলছেন। একটা টাইম যখন আপনার ফাইনাল রাউন্ডে যাবে তখন আপনাকে সশরীরে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি যে কথাগুলা, যে বক্তব্যগুলো আপনি বা যে সাক্ষাৎকারের যে কথাগুলো বলছেন এগুলা কি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত কি না, এগুলা কি আপনার মুখ থেকে বলা কিনা। আপনি যদি বলেন যে হ্যাঁ এই বক্তব্যগুলো সম্পূর্ণ আমার, ইভেন স্টিল নাও এখনো বলছি এগুলো আমার সমস্যা ছিল, এতটুকুই এনাফ, আপনি পারমিশন দেশের জন্য পেয়ে যাবেন। যাই হোক, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে গিয়ে অনেকটা হুমকির মুখে পড়ে গেছি, অনেক বাজে মন্তব্য আসছে, সেটার জন্য আমি খুব বেশি চিন্তা করি না, কারণ এটা বাংলাদেশ না, এটা ইতালি, এখানে আইনের শাসন সবার জন্য সমান। সো আপনাদেরকে পরামর্শ দিতে আমি বিন্দু পরিমাণ কোনো ধরনের ভয় বা ভীতির এগুলো আমি পরোয়া করি না আসলে। যাই হোক, যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।